সম্মানীয় সংবাদ ভাই ও বোনের আসসালামু আলাইকুম। আমি সামিয়া খান এশা, একজন নির্যাতিত নারী ও একজন মা। নির্যাতন ও প্রত্যাশিত নাগরিক হিসেবে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মূল্যর কারণে আমার উপরে যে অমানবিক ও নির্যাতন হয়েছে এবং এখনো চলছে, এগুলোর গণমাধ্যমের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই। আমার অনুরোধ ও অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য প্রকাশিত হোক, এর সঙ্গে অপরাধীর কঠোর শাস্তি হোক। আমি আমার সঙ্গে 2019 সালে 19 জুলাই ইসলামিক শরিয়াত অনুযায়ী আরিফ হোসেন সাথে বিয়ে হয়। আরিফ হোসেন বর্তমানে জয়পুরহাট জেলার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার 34 BCS ক্যাডার। বিবাহের সময় আমার ফ্যামিলি আমার পরিবার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ 20 লাখ টাকা আসবাবপত্র ও অন্যান্য উপহার আরিফকে প্রদান করেন। এছাড়া স্বর্ণ অলংকার ও মূল্যবান ঘড়ি, হীরার আংটি দেয়, যা মোট 40,80,000 টাকা। বিবাহের পর প্রথম দিকে আমার সংসার স্বাভাবিকভাবে চলছিল। চট্টগ্রাম, রাজশাহী ও জয়পুরহাটের বিভিন্ন জেলায় তার চাকরির সুবাদে সংসার করে এসেছিলাম। 2020 সালে 31 অক্টোবর আমার সংসারে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হন, যার বর্তমান বয়স প্রায় 5 বছর। কিন্তু বৈবাহিক জীবনের কিছুদিন পর থেকে আমার স্বামীর আচরণ পরিবর্তন দেখতে পাই। এক পর্যায়ে দেখি সে নিয়মিত মদ্যপান করছে এবং মাদক সেবী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। আরো ভয়ানক তথ্য হলো বিভিন্ন নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত তিনি, যার বেশিরভাগ প্রমাণ ভিডিও সহ রয়েছে। এমনকি আমার অনুপস্থিতিতে আমার বাসায় বিভিন্ন নারী এনে রাত কাটান বা বিভিন্ন সময় কাটান। কখনো কখনো তার বন্ধুদের নিয়ে নারীর সঙ্গ দেওয়ার জন্য, মদ্যপান করার জন্য ভাগাভাগি করে নিয়ে নারীদের সঙ্গে ভোগ করেন। এসবের প্রতিবাদ করলে নিয়মিত আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তারপরও আমি নির্বাকে আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আরিফ হোসেনের সকল অত্যাচার সহ ও সংসার করার অবশ্য আরোহণ দেখতে পাই এবং কামরুন জাহান বিথির নামে এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই নারীকে আমার বাসায় এনে অনৈতিক সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। এই বিষয়টি নিয়ে রামপুরা থানায় গিয়ে আমি আইনগত পদক্ষেপ নিই। পরবর্তীতে আমার প্রতি আরো ক্ষোভ হয়ে ওঠেন এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। এবং আরিফ নিজের পেশার দাপট দেখিয়ে আমাকে বিভিন্ন মামলার হুমকি ধামকি দিয়ে ধামাচাপা দিতে থাকেন। আরো কিছু করতে পারবো না, আমাকে বলে সবসময় আমি কিছু করতে পারবো না। এরপরে আমার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় 40 লাখ টাকা আমি নিয়ে যৌতুক হিসাবে তাকে প্রদান করি। অন্যথায় আমাকে নিয়ে সংসার করবে না এ কথা বলে টাকা না দিলে। অবশেষে সংসার টিকানোর স্বার্থে আমি আমার বাবা মার গ্রামের জমি 40 লক্ষ টাকায় বিক্রি করাই এবং নগদ টাকা কিছু ব্যাংকের চেকের মাধ্যমেও দেওয়া হয়। সেই টাকার মাধ্যমে আরিফ 12 লাখ টাকা দিয়ে কাগজপত্র বিহীন একটি প্রিমিয় গাড়ি কিনেন। এই সঙ্গে পূর্বাচলে জমি কেনেন এবং বিলাসী জীবনযাপন শুরু করেন। কিন্তু এরপরও তার অত্যাচারের পরিবর্তন হয়নি এবং 50 লাখ টাকা যৌতুক আবার দাবি করেন। পাশাপাশি বাবু নামের একটি ছেলে বন্ধুর মাধ্যমে নারী সংগ্রহ করেন এবং ভোগ করেন। এই টাকা দিয়ে স্বাভাবিকভাবে তার নারী ভোগ করার প্রতিবেদনে আমি জানালে তার মধ্যে সে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে। গত বছর 26শে জানুয়ারি রাত আনুমানিক 3টা হবে, তো সে মদ্যপান করে এসে জয়পুরহাট বাসায় আমার যৌতুক দাবি করে প্রচুর অত্যাচার শুরু করেন। এ থেকে ছোট শিশু কন্যাকে নিয়ে আমি বের হয়ে আসি। সেদিন এক পর্যায়ে আমার সন্তান সহ আমাকে বাসা থেকে প্রাণে বাঁচার জন্য আশ্রয় নেওয়ার জন্য আমি উপরের বাসায় চলে যাই। তো উপরের বাসায় যখন যাই তখন সেই ক্ষেত্রে তারা আমার পরামর্শ দেয়, কারণ আমার তো অবস্থা অনেক খারাপ, আমার বুক মাথা মেরে তো অস্বাভাবিক করে দিছে। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চার হাতে সে কামড় দেয়।
বাচ্চা হাতে কামড় দেয়, বাচ্চা যদি মাথায় মারে মাথা ফুলে যায়। তো আমি বলতেছি যে আমি থাকবো না, আমি চলে যাবো, আমাদের মায়েরও না। তো এক পর্যায়ে সে রান্নাঘর থেকে বটি নিয়ে আসে, আমার সে খুবাবে। তখন আমি আমার বাচ্চাকে বলি, মা তুমি মেন গেটের সামনে গিয়ে দাঁড়াও। তখন সে জানতে যে আমি মেন গেট খুলে 5 তলায়, মানে আমার যে বিল্ডিং আমি 3 তলায় থাকতাম, সে 5 তলায় চলে যায়। তো তারাও সরকারি চাকরি করে। তারা আমাদের বললো কি, যেহেতু এত বড় অফিসার, আপনারা আমরা আমাদের বাসায় বেশিক্ষণ রাখতে পারবো না, তা আপনি ওনার সিনিয়রকে ফোন দেন বা তাদের সাথে যোগাযোগ করেন। তো এক পর্যায়ে আমি সাবেক যে আমাদের এসপি মহোদয় ছিল তাকে আমি ফোন দিই। এসপি মহোদয় 3:30 কি 3:40 আমার সঠিক মনে নেই, ওই টাইমটা এসে মানে ওসি সাহেবকে পাঠান। তো 5 তলা থেকে ওসি সাহেব রাত 3:30 আমাকে থানায় নিয়ে যান। থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে মহিলা কনস্টেবল যে ছিল তার বাসায় আমার মোতায়েন করেন, যাতে মানে আলিফ আমাকে কোনো প্রবলেম বা কোনো কিছু না করতে পারে। তো এর পরের দিন সকালবেলা আমরা এসপি সাহেবের বাসায় যাই, মানে একটা সালিশ বিচার, মানে বিচার না, অ্যাকচুয়ালি এসপি সাহেব ওকে বোঝানোর জন্যই মূলত ওকে ডেকেছিল। তো ডাকার এক পর্যায়ে ওই এতটাই মানে মদ্য অবস্থা ছিল, তো এসপি সাহেব লাস্টে আমাকে যিনি ছিলেন উনি আমাকে বললো যে, না এসপি সাহেবের নামটা একটু বলুন, নাম হচ্ছে মিনা মাহমুদ। মিনা মাহমুদ। তো উনি হচ্ছে আমার বললো যে আমি যদি ওকে প্রেশার ক্রিয়েট করি, এখন যদি বাসায় গিয়ে আত্মহত্যা করে, এর লাইফে টিকিয়ে নেবে। তো এক পর্যায়ে তখন আমি তারে বললাম যে আমার তো লাইফ রিস্ক হয়ে আসে, কারণ আমাকে হচ্ছে অলরেডি মেরে ফেলার চেষ্টা করছে আমার বাচ্চা সহ, আমি যে থাকবো তো আমার লাইফ রিস্কটা কি। পরে সে আমাকে 7 দিন, 6 দিন কি 7 দিন আমি ওই বাসায় ছিলাম। থাকার পরও আমি নর্মাল স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করি তার সাথে, এবং মহিলা পুলিশও তাকে তার সাথে কথা বলার চেষ্টা করে বিষয়টা নিয়ে যে স্যার সব ঠিক করা যায় কিনা, যেহেতু আপনার একটা বাচ্চা আছে। সে তাদের সামনে প্রতিনিয়ত বাজে আচরণ, খারাপ ব্যবহার আমার সাথে করে। এবং আমি লাস্ট হচ্ছে মানে ঘটনাস্থলে আমার মেন যিনি উনি হচ্ছে ওই যে সাবেক এসপি সাহেব জানেন, এবং পুরা জয়পুরহাটের যত পুলিশ মহোদয় আছেন তা সবাই জানেন, এবং ওসি সাহেবও জানেন যে উনি আমার সাথে কি পরিমাণ অত্যাচার করেছে। তো লাস্টে আমি যখন মানে সাবেক এসপি বাসা থেকে পাইলে উনি আমার সাজেস্ট করে আপনি মামলা করেন। তখন আমার অবস্থা অনেক মানে মানে আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম, মানে আমার বুকের হাড্ডি মেরে আমার বুকের হাড্ডি ভেঙে ফেলছে, আমার এক্সরে রিপোর্ট আছে, সবই আছে। তো আমার এক পর্যায়ে বুকের হাড্ডি ভাঙছে না, ওই ঘটনাস্থলে আমার বুকের হাড্ডি ভেঙে গেছে। তো তারপরে ঢাকায় আসি, আমি চিকিৎসা হই, সুস্থ হই। কিন্তু 7 দিন যে আমি ছিলাম, আমার বাসায় 10 জন হারায় রাখছে, যাতে আমাকে সে মেরে না ফেলতে পারে, অত্যাচার না করতে পারে। তো এক পর্যায়ে হচ্ছে আপনার আমি 7 দিন পরে আমি হচ্ছে এসপি সাহেবকে ফোন দিই। তো উনি আমার বললো যে কিভাবে, এখন আমরা তো সবসময় আপনাকে এভাবে পুলিশ রাখতে পারবো না, আপনার কোনো ডিসিশন নিতে হবে। তখন আমি তারা বললাম যে ঠিক আছে, আমি বাসায় মানে আমার বাবার বাসায় যাবো, আমি সুস্থ হয়ে আমি আসবো। তো এক পর্যায়ে যখন আমি চলে আসি, সে বিভিন্ন সময় মানে আমি যখন আসি তখন আমাকে আমি এসপি মহোদয়ের কাছে বলে এবং মহিলা কনস্টেবলদের মাধ্যম ধারা বাসে উঠি এবং সুস্থভাবে ঢাকায় এসে আমার বাবার বাসায় পৌঁছায়, এবং আমি বিভিন্নভাবে চিকিৎসা নেই। তো ঢাকায় আসার পর সে বিভিন্নভাবে আমাদের হুমকি ধামকি দেয়, আমার নামে মামলা দিবে, আমার বাবার নামে মামলা দিবে, মিথ্যা মিথ্যা মামলা দিবে, সে এগুলো বলে আমাকে প্রতিনিয়ত অত্যাচার করে। সে যে ঢাকায় আসে, দেখেন আমার বাচ্চা যে আছে 2টা ঈদ গেছে, সে কিন্তু কোনো খোঁজ খবর নেয় নাই। আচ্ছা আমার সাথে কোনো সমস্যা, আমি তো অন্যের মেয়ে, আমার বাচ্চারা তো অন্য কেউ না, ওরই তো বাচ্চা। তো ওই কিন্তু কখনো খোঁজ খবর নেয় নাই আমার বাচ্চার এই কয়দিনেও। তো না হওয়ার পর আমি 4-5 মাস পরে যখন দেখলাম খোঁজ খবর নিচ্ছে না, তো আমার ফ্যামিলি থেকে আমার এক ভাই মানে আমার কাজিন, সে আমার উপদেশ বললো যে তোর যেহেতু খোঁজ খবর নিচ্ছে না, এগুলো তো ভালো না, কারণ এ তো হচ্ছে মানে মাদকাসক্ত প্লাস হচ্ছে অন্য নারীতে সে হচ্ছে লিপ্ত। সো এবার ইনার আবার টাকা পয়সার প্রতি অনেক লোভ আছে, সে আমার প্রতিনিয়ত টাকা পয়সার লোভ আছে এটা বলছে। বলার পর তো আমি তখন ভাইয়ার কাছে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমি কি করবো? তখন সে আমার প্রথম বললো কি, যেহেতু চাকরি করে, যেহেতু তুই সংসার করতে চাস, মানে আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি কিন্তু সংসারটা করতে চেয়েছি, কারণ আমি চিন্তা করেছি যে আমি কিছু করি আমার বাচ্চাটার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। আমি তো মা, আমি তো আমার সন্তান ছাড়তে পারবো না। তো তখন ভাইয়া আমার বললো কি যে তুই কোর্ট কাছারি যাস না, কোর্ট কাছারিতে গেলে অনেক প্রবলেম হবে, এর থেকে তুই মানে সাময়িকভাবে তুই হচ্ছে আইজিবি বরাবর তুই একটা অ্যাপ্লিকেশন দে।
তো আইনজীবীর কাছে অ্যাপ্লিকেশন দেওয়ার পর তার 7 দিন পরে মনে হয় মানে রাজশাহীতে যায়। যাওয়ার পরে হচ্ছে আমাকে 29শে জুন মাসে ডাকে ফার্স্ট। 29শে জুন মাসে গিয়ে আমি সাক্ষী দিয়ে আসি, যে যেগুলো প্রমাণ আছে, প্রমাণ সব কিছু দিয়ে আসছি। এবং দিয়ে আসার পর 30 তারিখে ডাকছে। সে ডাকার পর সে বলতেছে যে মানে যাই বলছে, মানে বলছে যে মানে ওই 9 তারিখে মারধর করে নাই, ওই নেশা মানে মদ্যপ পান করে না, কোনো টাকা পয়সা নেয় না, এগুলোকে এসপি সাহেবকে বলে আসছে। তার সে কোনো কিছুই নেয় নাই। তো এগুলো বলা, সে সাক্ষী দিয়ে আসছে। সাক্ষী দিয়ে আসার পর আমার যাই হোক যেভাবেই হোক সে আমার হুমকি দিচ্ছে যে আমাদের অ্যাসিড দিয়ে আমার মুখ পুড়ায় ফেলবে, আমার অ্যাক্সিডেন্ট করাবে, এগুলো বলানোর পর তখন আমি আমার পরিবারকে জানাই। পরিবারকে জানানোর পর তখন হচ্ছে আমার পরিবার ডিসিশন নেয়, যেহেতু ওই এগুলো করতেছে তাহলে তো আমরা কোর্টে মামলা করি। যখন 30 তারিখে ওরে হচ্ছে নওগাঁ হচ্ছে নওগাঁর এসপি সাহেব তারেক আহমেদ, উনি হচ্ছে ডাকার পর যখন একটু জিজ্ঞাসা করে না স্বীকার করার পর তখন আমি আমার বাবাকে জানাই যে আপু এরকম ও তো না স্বীকার করে, টাকা পয়সা তো কিনছে, ওই জমি কিনছে, গাড়ি কিনছে, ও কিছু স্বীকার করে না। তখন আব্বু বললো কি, আমরা তো এতদিন ওর মান সম্মানের দিকে চিন্তা করছি, মেয়ের সংসার টিকানোর জন্য চিন্তা করার জন্য আমরা কিছু করিনি। তখন আমার যে উকিল সাহেব উনি বললো তাহলে মামলা দায়ের করো, কারণ সে কিন্তু তোমাদের নামে মিথ্যা মামলা দিবে। তো আমরা 5 তারিখে ওর নামে মামলা দিই। তো এর মধ্যে আমার আবার পরীক্ষা চলছে। তো মামলাটা আমি আরো আগে দিতাম, পরীক্ষার কারণে বিভিন্ন সমস্যার কারণে মামলাটা আমি দিইনি। আর আমিও শারীরিকভাবে প্রচুর অসুস্থ ছিলাম। যখন আমার ছবিটা দেখবেন তখন আপনারা বুঝবেন যে কি পরিমাণ আমি অত্যাচার হয়েছি। আমি যে ছবিটা, এটা কিন্তু 1 মাস পরের ছবি। কেন 1 মাস পরের ছবি? আমার হাতে যে মোবাইলটা ছিল ওইখানে ওর অনেক প্রমাণ ছিল, ডকুমেন্ট ছিল। ওই ডকুমেন্ট নষ্ট করার জন্য 9 জানুয়ারি আমি যে পিছনে ঘটনাটা বললাম যে এসপি সাহেব যে পুলিশ দিয়ে আমাকে রিসিভ করেছে, কথা একটু মিস হয়েছে। তখন এক কনস্টেবল, নাম হচ্ছে আরিফ, ওই কনস্টেবলকে দিয়ে 5 তলা কিন্তু আমার মোবাইলটা আমি রেখেছিলাম। কারণ ঘটনাস্থলে জানি যে মোবাইলটা হারাই গেলে আমার কাছে অনেক ডকুমেন্ট থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে যখন বাসায় আসলাম, আমি 5 তলা মোবাইল আনতে গিয়েছি, তখন তারা আমাকে বলে যে আপনি তো থানা থেকে পুলিশ পাঠিয়ে মোবাইলটা নিয়ে নিয়েছেন। তখন আমি ওই আপুটাকে বলি যে আপু আমি তো কোনো পুলিশ পাঠাই নাই, তো আমার মোবাইলটা কি হলো? তো একটা টাইম আমার কাছে সন্দেহ হলো ওই লোকটারে। তখন আমি আপুটার ছবি দেখাই, ছবি দেখানোর পর সে আমার বলতেছে হ্যাঁ এই লোকটা মোবাইল নিয়ে গেছে। তো ঘটনাস্থল বিকালবেলা আমি ডাক্তার দেখাই কিন্তু বাসায় আসছি, ওই লোকের সাথে কিন্তু আমার দেখা হয়েছে বাসায়। তখন কিন্তু তখনও সে কিন্তু বলে নাই যে মোবাইল যে ম্যাডাম আমি নিয়ে আসছি, সে কিন্তু একবারও আমার এই কথাটা বলে নাই। রাত 11টা বাজে আমি যখন ফোন দিচ্ছি সে বলতেছে না মোবাইল নিয়ে আসেনি, ফার্স্টে সে না স্বীকার করছে, সেকেন্ড টাইম ফোন দেওয়ার পর স্বীকার করছে হ্যাঁ সে মোবাইল নিয়ে আসছে। তো ওইখানে আমার অনেক প্রমাণ ছিল, আরো এখন যেটা আছে ঠিক আছে, ওখানে মানে প্রমাণ হচ্ছে সে অভিযুক্ত, কিন্তু আরো প্রমাণ ছিল যে আমার বাবা টাকা পয়সা দিচ্ছে, ওগুলো অনেক ডকুমেন্ট ছিল আমার ওই মোবাইলে। তো মোবাইলটাও সে টেকনিক্যালি মানে তার দোষগুলো ঢাকার জন্য সে টেকনিক্যালি মোবাইলটা সরাই ফেলছে আমার কাছ থেকে। তো আমার অবশ্য কিছু কিছু ভিডিও, কিছু প্রমাণ আমার গুগল ড্রাইভে সেভ করা ছিল, না হলে আমি এই প্রমাণটুকু দিতে পারতাম না। কারণ প্রমাণ না দিলে কিন্তু কেউ বলতে পারবে না সে দোষী। সেই প্রমাণগুলো যথেষ্ট, মানে সেই দোষী প্রমাণ করার জন্য আমার যথেষ্ট এগুলো। তো এক পর্যায়ে মামলা দেওয়ার পর ওর মামলা সমন জারি হয় ওর মামলার। তো ওই আবার করছি 9 তারিখে আমার নামে মিথ্যা মামলা দিছে। মিথ্যা মামলা বলে কি আমি ওর বাসা থেকে মালামাল চুরি করে নিয়ে আসছি, তারপর বিভিন্ন মানে আমি নাকি ওর মাইরা ফেলছি, মানে ওর অঙ্গ প্রত্যঙ্গ মানে মানে আই মিন কি বলে মাইরা নাকি ওর আঙ্গুল আলাদা করে ফেলছে, এরকম কিছু একটা মানে আমার উপর অভিযোগ দিছে। আর আমার বাবা মার নামে সে মিথ্যা চুরির মামলা দিছে, কিন্তু অথচ ঘটনাস্থল সময় আমার বাবা মা কিন্তু ওইখানে ছিল না। আপনারা এখন তো মানে আধুনিক যুগ বা আছেন আপনারা, আমিও চাবো যে আপনার সিডিআর বা এগুলো বের করে আপনারা দেখতে পারবেন। আর আমার বাবা মা ওর বাসা কখনোই যায় নাই বা যাইতো না। তো এখানে হচ্ছে মানে ওই কিছু হইলে আমাদের আত্মীয় স্বজনদের সে মিথ্যা মামলায় ঢুকাবে। এর আগেও আমার মানে কয়েকজন আত্মীয় স্বজনদের মিথ্যা মামলায় ঢুকাইছে এবং অনেক হ্যারাস করছে ওই, যাতে মানে কোনো প্রতিবাদ না করে। আমার বাবার নামে এই যে বয়স্ক একটা লোক তার নামে যে মিথ্যা মামলা দিছে, মানে এটা কেন দেওয়া হলো আমি তো এটাই বুঝলাম না। সে কি পারে আমার তার কর্মস্থানে সে তার ক্ষমতা ব্যবহার করে সে মিথ্যা মামলা, তার কর্মস্থান গিয়ে থানায় কিন্তু
সে মামলা দিছে, এবং মামলা যে দিছে আমরা কিন্তু জিয়াউর কাছ থেকে কপিটা পাইনি। কেন পাইনি? তার ক্ষমতার কারণে, এবং সেই কপিটা তার কাছে সে রেখে দিয়েছে যাতে আমরা মামলা কপি না পাই, আমরা নাম জানতে না পারি। আমরা অনেক কষ্ট করে কপিটা পরে পেয়েছি। সে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সে কিন্তু তার ক্ষমতার অপব্যবহার করছে, প্রত্যেকটা মানুষকে সে হ্যারাস করছে, আমাদের ফ্যামিলি থেকে শুরু করে আমাকে থেকে সবাইকে। সে প্রতিনিয়ত আমাদেরকে অত্যাচার, প্রত্যেকটা নিয়ত আমাদের। এখন আমি যেটা চাই, আমি চাই হচ্ছে সুস্থ একটা বিচার। কারণ আমার সাথে যা অত্যাচার হয়েছে এটা কিন্তু ফিরে আসবে না। আমার বাচ্চাটা ছোট থেকে যা দেখে আসছে ওটা কিন্তু ফিরে আসবে না। আমার বাচ্চাটা একটা সময়, মানে আমি যতক্ষণ ঢাকায় না আসছি, আমার বাচ্চাটা অসুস্থ বাচ্চা ছিল, সে প্রতিনিয়ত ভয় পাইতো তার বাবার অত্যাচারে। কারণ সে এতটা পরিমাণ মদ্যপ থাকতো যে বাচ্চাটার সাথে সে অনেক খারাপ ব্যবহার করতো। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী বা উচ্চতর প্রশাসনিক যে পুলিশ প্রশাসন আছে, ওখানে কি কোনো অভিযোগ দিয়েছে? হ্যাঁ, আমি আইজি বরাবর দুইবার অভিযোগ দিয়েছি, কিন্তু ওইখান থেকে আমি কোনো রেজাল্ট পাইনি। রেজাল্ট পাইনি বলে আপনাদের কাছে আমি এসেছি সুস্থ মানে বিচার পাওয়ার জন্যে, যাতে আমি সুস্থ একটা বিচার পাই। সে যদি মানে আইন শৃঙ্খলা বাহিনী হয়ে সে যদি মানে কি বলবো, সে যদি মানে ভক্ষণকারী হয় তাহলে তো হইল না। সে তো এক প্রকার ভক্ষণকারী আমি মনে করি, কারণ সে দেশকে কে কিভাবে সে সুরক্ষিত রাখবে। সে হ্যাঁ, আইনের শাসক হয়ে সেই যদি ভক্ষণকারী হয় তাহলে কিভাবে হবে আপনি বলেন। আমি দেশটাকে চালাবো, আমি যদি ভক্ষণকারী হই তাহলে কিভাবে হবে। ইভেন সে জয়পুরহাটে কি করে আরেকটু বলি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা একটু শুনে রাখেন আপনারা। সে যখন জয়পুরহাট থেকে মানে কিছু মাদকাসক্ত মহিলা বা যারা মাদক বিক্রি করে তার নিজের গাড়িতে করে সে মাদকগুলো হিলি থেকে এনে সে চেকপোস্ট পার করে দেয়। কারণ সে চেকপোস্টে গেলে তার তো জুনিয়র তাকে তো মানে চেক করবে না গাড়ি, কারণ জানে সারের গাড়ি। এবং ওইখান থেকে সে চালানগুলো এনে সে বিভিন্ন জায়গায় জয়পুরহাটে সে সাপ্লাই দেয়। এখন বর্তমানে সে তো ওই সাপ্লাই দেওয়ার কারণে সেই সুবাদে সে ইয়াবা বিভিন্ন মদ সব কিছু সে ফ্রিতে পায় এবং মদ পায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হচ্ছে, তারও তো একজন মেয়ে আছে, তো আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানে আইজিপি মহোদয়ের কাছে আমি একজন মেয়ে হিসাবে সুপারিশ করব যাতে এর সুস্থ তদন্ত ও বিচার হোক, কারণ আমি এর ভুক্তভোগী। আচ্ছা, কোর্টে যে আপনি মামলা করছেন, মামলার অবস্থা কি এখন বর্তমানে? সমন জারি হয়েছে, কিন্তু আমি জানি যখন একটা আসামির বিরুদ্ধে সমন জারি হয় তাকে কিন্তু সরকারি অবস্থায় সাসপেনশন বা চাকরিতে অব্যাহত করে এর কিছু করা হয় না তাকে, এবং করা হয় নাই বলে সে কিন্তু আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আপনি তো জানেন যে কোর্টে যেহেতু মামলা করছেন, জি এখানে কিন্তু অন্য কেউ বিচার করতে পারবে না, পারবে আইনগত যে ব্যবস্থা তার ক্ষেত্রে বিভাগীয় পুলিশ প্রধান পুলিশ প্রধান বিভাগীয় ব্যবস্থা নিতে। কিন্তু আপনি কি বিভাগীয় ব্যবস্থা চান এই মুহূর্তে? হ্যাঁ, এটা চাচ্ছি, কারণ আমার সুস্থ তদন্তের জন্য। কেন আমি বলি, কারণ আমার সুস্থ তদন্ত হচ্ছে যতক্ষণ সে চাকরিতে থাকবেন এবং কর্মব্যস্ত থাকবেন সেই অবস্থায় আমার সুস্থ তদন্ত হবে না। আর শুধু আমি জানি জয়পুরহাটে বা সুস্থ তদন্ত না করতে পারি, এর জন্য সে কিন্তু আমার নামে মিথ্যা মামলা দিয়েছে। তো এর জন্য আমি চাচ্ছি যে তাকে মানে বরখাস্ত করা হোক, যাতে আমার সুস্থ তদন্তের কারণে। আপনি আইজিপি কমপ্লেন সেলের কতদিন আগে কমপ্লেন করেছেন? আর আপনি বলছেন দুইবার কমপ্লেন করেছেন। হ্যাঁ, কতদিন আগে করেছেন? একটা করেছি হচ্ছে আপনার 7ই জুন। তো জুনের কমপ্লেনটা অভিযোগটা দেওয়ার পরে আমার হচ্ছে তদন্ত করার জন্য কিন্তু নওগাঁ গিয়েছে, নওগাঁ। তো নওগাঁ থেকে রেজাল্ট এখনো পাইনি, কারণ ওইখানে নওগাঁর কাজগুলো চলছে, কারণ এখানে সাক্ষীর একটা বিষয় আছে, আমার একটা বিষয় আছে, সবকিছু বুঝাতে তাদের সময় লাগবে বিভাগীয়ভাবে। কিন্তু আমি কোর্টের মামলা দায়ের করেছি মানে সুস্থ বিচারের জন্য। তো আমি যখন যে কোর্টে যে আরেকটা মানে সমন জারি হয়েছে এইটা জানানোর জন্য আমি আইজিপি বরাবর সেকেন্ড টাইম আরেকটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করি, যাতে ওকে ওখান থেকে মানে বরখাস্ত করা হোক, যাতে সুস্থ তদন্তের জন্য। আপনি একটু বলেন যে আপনার স্বামীর বিরুদ্ধে কি কি জানা? আচ্ছা, আমার স্বামীর বিরুদ্ধে আমি চাই সুস্থ, মানে সে তো একটা অমানুষ, কেন বলবো, কারণ সে মদ্যপান করে, নারী লিপ্ত মানে বিভিন্ন নারী হাতে আসক্ত, রিলেশন আসক্ত, প্লাস হচ্ছে আপনার সে হচ্ছে অপরাধ কাণ্ড জড়িত।
তা আমি চাই যে সুস্থ বিচার, কারণ সে যদি পুলিশ হয়ে যদি অনৈতিক কাজ করে সে দেশটাকে কিভাবে চালাবে? আপনারা আমাকে এটার উত্তর দেন। না সে তো আমার ছোট্ট একটি প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি প্রশ্ন করছি, এসপি আরিফের সাথে যখন আপনি বিবাহ হয়, জি। উনি কি সেই সময় চাকরিরত ছিল না চাকরি ছাড়া? না না সে চাকরিগত ছিল ভাইয়া। চাকরিরত ছিল। জি জি জি। সেই সময় আপনার সাথে বিবাহ হয়। জি জি বিবাহ হয়। ঠিক আছে, আপনি 50 লক্ষ টাকার কথা বলছেন। জি। টাকা ওনাকে যৌতুক দিয়েছেন। জি 40 লক্ষ। 40 লক্ষ টাকা জি। যৌতুক দিয়েছেন। সেটা কিভাবে দিয়েছেন? সেটা আমরা কোনো সময় ব্যাংকের মাধ্যমে দিয়েছি, কোনো সময় আপনার হ্যান্ড ক্যাশও দিয়েছি। ডকুমেন্ট আছে আপনার?